ফাইনালি এন্ট্রি করে গেলাম কুলডিহা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। আজকের ভ্রমণে সব থেকে সেরা জায়গা। খুব সুন্দর একটা জায়গা পেলাম কিছুক্ষণ রেস্ট করার জন্য। পমফ্লেট মাছটা সাইজ দেখেছেন তো? এখান থেকে হবে আজকে আমাদের বোটিং। এই আশেপাশে যত গাছ দেখতে পাচ্ছেন সব হচ্ছে এখানে কাজু গাছ। দুদিনের জন্য এটাই হচ্ছে আমাদের বাসস্থান। কলকাতা থেকে শুরু আরেক জার্নি। ট্রেন ছুটে চলল এইবার উড়িষ্যার গন্তব্যে। সুন্দর গ্রাম রাস্তার বুক চিরে পৌঁছে যায় উড়িষ্যার এক সমুদ্র সৈকতে, যেখানে ঝাউয়ের বন, কাজু বাগানের মধ্যে রয়েছে এক সুন্দর শান্ত নেচার ক্যাম্প, যেখানে কটেজ, টেন্ট, সুইমিং পুল এবং ঝাউ বাগানের বন থেকে শীতের হাওয়ায় ভেসে আসে সমুদ্রের ডাক। দুটো দিন ঢেউর সাথে সময় কাটানো, সানরাইজের পর বোট রাইডিংয়ে লাল কাঁকড়ার গোল্ডেন বিচ, বাঘাযতীনের ম্যানগ্রোভ দ্বীপ, সাইট সিনে কুলডিহা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির অরণ্যের ঝর্ণা আর বন্যপ্রাণের দেখা, তার সাথে নীলগিরি পাহাড়ের কোলে নীল জলরাশির লেক এবং সানসেটের পর দ্বিতীয় জগন্নাথ মন্দির এবং ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দর্শন। এই সব কিছু মিলিয়ে শীতের এই দুদিনের গল্পে আরেকবার নতুন করে শুরু বাগদা বিচের গল্প। হ্যালো বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আমি এখন আছি হাওড়া জাংশনে। আজকে আমি চললাম কলকাতা ছেড়ে ওড়িশার একটা নতুন ডেস্টিনেশন, যার নাম হচ্ছে বাগদা বিচ। বাগদা বিচের ভিডিও এর আগে আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আজকে আমি যে জায়গায়, যে ক্যাম্পে যেতে চলেছি সেই জায়গাটা একদমই নতুন। তো এখন আমি আছি হাওড়া জাংশনের বাইরে। আজকে আমি এখান থেকে সকালের 9:10 ধৌলি এক্সপ্রেস ধরে আমি বেরিয়ে যাবো বালাসোরের উদ্দেশ্যে। আর কীভাবে যাচ্ছি, কত খরচ, কোথায় থাকলাম, কোথায় ঘুরলাম, সব কিছু কিন্তু ইনফরমেশন থাকবে এই একটা ভিডিওর মধ্যেই। স্টেশনে প্রবেশ করে দেখলাম 12821 হাওড়াপুরি ধৌলি এক্সপ্রেসের প্ল্যাটফর্মের নাম্বার 19 এবং ট্রেনও দাঁড়িয়ে রয়েছে অনেকটাই আগে থেকে। এই ট্রেন আগে ছাড়তো শালিমার রেলওয়ে স্টেশন থেকে, কিন্তু এখন চেঞ্জ করে বর্তমানে হাওড়া জংশন থেকে ছেড়ে রওনা হয় পুরীর উদ্দেশ্যে। আজকে আমার কোচের নাম্বার D9 সেকেন্ড সিটিং, যার টিকিট মূল্য জনপ্রতি 130 টাকা জিএসটি নিয়ে। এই জার্নিতে আমার সফর সঙ্গী অমিত দা। একদম নির্ধারিত সময়ে 9:10 রওনা হয়ে যায় উড়িষ্যার পথে। সেকেন্ড সিটিং হলেও আমার বার্থ পড়েছিল 67, একদম উইন্ডো সাইডে। এই ট্রেন সাঁতরাগাছি, খড়গপুর, বেলদা ইত্যাদি 6টা স্টেশন পার করে আমাকে পৌঁছে দেবে বালেশ্বর রেলওয়ে স্টেশনে। এই ট্রেন ছাড়াও আরও বেশ কিছু ট্রেন রয়েছে, যাদের নাম এবং টাইম টেবিল ডিসপ্লেতে দিয়ে দিলাম। এই D9 কোচ কিছুটা জেনারেল ক্লাসের মতোই, কাজেই টুকিটাকি খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধাই পড়তে হলো না। দীর্ঘক্ষণ প্রতীক্ষার পর 4.5 ঘন্টার মাথায় দুপুর 1:23 প্রায় 30 মিনিট লেটেই পৌঁছোই বালেশ্বর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন ঘড়ি কাটায় 1:28। একটু লেট করে হলেও পৌঁছে গেছি বালাসোর বা বালেশ্বর রেলওয়ে স্টেশনে। এখান থেকে এখন 1 নম্বর দিয়ে স্টেশনের বাইরে বেরোতে হবে। 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে রয়েছে ফ্লাইওভারে যাওয়ার জন্য সিঁড়ি। এখান থেকে আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। স্টেশন থেকে বাইরে বেরোলেই এখান থেকে বাগদা যাওয়ার জন্য প্রচুর অপশন রয়েছে। এখান থেকে শেয়ারিংয়ে যায় না, তবে রিজার্ভে করে যেতে হয়। এখানে দেখছেন সামনে রয়েছে একটা অটো স্ট্যান্ড, এখানে প্রচুর অটো দাঁড়িয়ে আছে এখন এই সময়। মোটামুটি ট্রেন যখন ঢোকে না এখানে প্রচুর অটো পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু এখান থেকে অটো নিতে পারেন, কিংবা যে ক্যাম্পে যাচ্ছেন সেই ক্যাম্পে ফোন করে জানিয়ে দিলেও সেখান থেকে কিন্তু পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। আজকে আমরা যাচ্ছি এই অটোতে করে। বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে বাগদা বিচের ডিস্টেন্স প্রায় 32 কিলোমিটারের কাছাকাছি, যেখানে পৌঁছতে সময় লেগে যায় 1 ঘন্টার মতো। পৌঁছানোর খরচ গাড়ির ভ্যারাইটির উপর নির্ভর করে। যেমন আমি অটোতে করে যাচ্ছি, আমার আজকের খরচ রিজার্ভে 700 টাকা পুরো অটোর খরচ। বাগদা বিচে পৌঁছানোর জন্য 2টো রোড রয়েছে। প্রথমত চেন্নাই কলকাতা ন্যাশনাল হাইওয়ে এবং দ্বিতীয়ত এক অজানা গ্রাম্য রাস্তা, যে রাস্তায় রয়েছে অসম্ভব সুন্দর প্রকৃতি এবং গ্রাম্য সংস্কৃতি। আমরা ধরেছিলাম এই গ্রামের রাস্তায়। চারিদিকে মাঠ ঘাট, সোনালি ধানের ক্ষেত, কাঁচা পাকা রাস্তা, কোথাও সবুজের ছোঁয়া, গ্রাম্য বাড়িঘর, আবার কোথাও একদম সোজা সরল রাস্তা চলে গিয়েছে মাঠের এই প্রান্ত থেকে একদম ওই প্রান্তে। আপনারা চাইলে এই রাস্তা বাদ দিয়ে হাইওয়ে ধরেও পৌঁছতে পারেন বাগদা বিচে, কিন্তু সেক্ষেত্রেও খরচটা পড়বে একই। কারণবশতই এই একই খরচে এইরকম গ্রাম্য ভিউর সৌন্দর্য হাতছাড়া করতে কারি বা মন চায়। এইরকমই বেশ কিছুক্ষণ কেটে গেল। তারপর ঠিক 1 ঘন্টার মাথায় পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য বাগদা বিচের ঝাউ লাগোয়া সি সাফারি বিচ ক্যাম্পে। ক্যাম্পের মধ্যে এন্ট্রি করার সাথে সাথে দিল একটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে একটা ডাব, আর এই জিনিসটা কিন্তু সবাইকে দেওয়া হয় এখানে আসলে। এই হচ্ছে আমাদের সি সাফারি বিচ ক্যাম্পের প্রত্যেকটা রুম। এখানে কিন্তু থাকার জন্য প্রচুর অপশন রয়েছে, অপশনের শেষ নেই। ডাইনে বামে প্রচুর রুম রয়েছে এখানে, আর তার সাথে এখানে কিন্তু অনেক রুম তৈরি হচ্ছে। আর আমরা বেসিক্যালি এই জায়গাতে আসছি না, এখানে চারিদিকে দেখতে পাবেন কাজু গাছ, মানে কাজু বাগানের মধ্যে আমরা হচ্ছে আজকে রাত কাটাতে চলেছি। আমাদেরকে দেওয়া হয়েছে এই দিকের এই রুমটা। চলুন রুমটা আপনাদেরকে দেখাই। রুমটা না খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে প্রত্যেকটা দেওয়ালের কালার এখানে আলাদা আলাদা। এইদিকে দেখছেন 1,
এখানে এখানে ওপরে সিলিং ফ্যান লাগানো আছে। এই বেডে কম করে 4 জন মানুষ এখানে থাকতে পারবে। বিশাল বড় সাইজের একটা কিং বেড দেখতে পাচ্ছেন, 4টে বালিশ অলরেডি এখানে রাখাই আছে, বলার আর প্রয়োজন হবে না। আর যেহেতু শীতের সময় আসছি, একটা ভালো কোয়ালিটির মোটামুটি একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে এখানে। আর এই দিকে রয়েছে এখানে মিরর, তার সাথে 1 বোতল জল দিয়েছে আমাদের এখানে আসছি। এই জিনিসটা সবাইকে দেওয়া হয়। এই রুমের মধ্যে কিন্তু এসি রয়েছে, চাইলে আপনারা কিন্তু এসি তো নিতে পারবেন এখানে। এখানে মাথার সামনে এখানে রয়েছে একটা বোর্ড, তার সাথে এই জায়গাতে রয়েছে একটা, এখানে মিররের পাশে এখানে রয়েছে একটা। আর রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম তো থাকছেই, কত সুন্দর। এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের একটা নতুন একটা কোমোড, তার সাথে শাওয়ারের ফ্যাসিলিটি এখানে আছে। বাথরুমে ঢোকার ঠিক একদম সামনের জায়গাটাতে রুমের মধ্যে রয়েছে এখানে অ্যাটাচ মিরর, তার সাথে এখানে বেসিন। 2 দিন এই রুম হচ্ছে আমাদের বাসস্থান। ঘোরার জন্য রয়েছে এখানে আশেপাশের পরিবেশ। এই কটেজগুলো ছাড়াও এখানে থাকার জন্য আছে অনেক অপশন। পাশেই রয়েছে কাজু বাগান, যার মধ্যে প্রচুর টেন্টের বিভিন্ন রকম অপশন রয়েছে, যেখানে খুব কম প্রাইসে থাকা সম্ভব। আশেপাশে আছে অনেক অনেক কাজু বাগান, যেগুলো একমাত্র এখানে আসলে দেখতে পাবেন। যে গাছের নিচে লাগানো রয়েছে ছোট বড় কিছু দোলনা, যেখানে দোল খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এছাড়াও বেশ কিছু লাক্সারি কটেজ রয়েছে এখানে রাত্রিবাস করার জন্য। রয়েছে একখানা সুন্দর সুইমিং পুল, এছাড়া আশেপাশের পরিবেশ এবং আরও অনেক কিছু। যেহেতু অনেকটা দেরিতে আমরা প্রবেশ করেছি ক্যাম্পে, সেই জন্য একদম সোজা চলে আসছি ডাইনিং হলে। আর দুপুরের আমাদের খাওয়া দাওয়াতে কী আসে সেটা আপনাদের বলি। এটা হচ্ছে পাঁপড়, এটা হচ্ছে দই, এটা হচ্ছে আচার, এখানে রয়েছে টমেটো চাটনি, এখানে রয়েছে দই বেগুন, এটা হচ্ছে আলু ভাজা, আর এখানে একটা ভেজ সবজি, এখানে হচ্ছে মুগের ডাল। এখানে এই যে পমফ্রেটটা দেওয়া হয়েছে না, এটা আপনারা চাইলে কিন্তু এটা চেঞ্জ করে এর জায়গায় কাঁকড়া কিংবা হচ্ছে গলদা চিংড়ি কিংবা ভেটকি এগুলো কিন্তু নিতে পারেন। এখানে অপশন রয়েছে। একটা জিনিস তো আপনাদের দেখাতেই ভুলে গেছি, এখানে রয়েছে একটা বড় সাইজের একটা মাছ ভাজা, এইটা হচ্ছে খয়েরি মাছ। আর তার সাথে এখানে স্যালাড রয়েছে, স্যালাডে হচ্ছে পেঁয়াজ, টমেটো, গাজর। পমফ্রেট মাছটার সাইজ দেখেছেন তো কত বড়। রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে কোনো কথাই হবে না। এমনিতে আমরা প্রায় সবাই জানি এই থাকা খাওয়ার প্যাকেজের খাবারগুলো খুবই সুস্বাদু হয়। এখানের ক্ষেত্রেও আলাদা কিছু না, প্রত্যেকটা খাবারের মান দুর্দান্ত, মানে এক কথায় আত্মা তৃপ্ত হয়ে গেয়া। খাওয়া দাওয়া তো পুরো জাস্ট জমিয়ে হলো। এরপর বিকেলের সময় আমরা চলে যাচ্ছি বাগদা বিচের দিকে। আর পাশে এখানে দেখুন বাগদা সি বিচ বলে লেখাও রয়েছে। আর তার সাথে এই যে বালির পথটা চলে গেছে না, এই রাস্তা ধরে যদি যাওয়া যায়, এই রাস্তা একদম চলে যাচ্ছে সমুদ্র বিচের দিকে। আর এই জায়গাটা বিকেলের এই সময়টায় না এত সুন্দর লাগছে না, জাস্ট কি বলবো, বলার মতো পুরো ভাষা হারাচ্ছে, এত সুন্দর মানে জায়গাটা লাগছে। বাগদা বিচে এর আগেও অনেকবার ঘুরতে এসেছি, কিন্তু এই রকম মানে ভিউটা যে একদম ক্যাম্প থেকে বেরিয়েই এইরকম ঝাউয়ের বাগান, আর এই ঝাউবন কিন্তু একদমই কিন্তু নিস্তব্ধ। কোনো ঝিঝি পোকা বলুন কিংবা কোনো এখানে পোকামাকড় বলুন, কোনো কিছু আওয়াজ নেই। দেখুন কিছুক্ষণ চুপ করছি, কোনো আওয়াজ আসছে না, খালি একমাত্র শুনতে পাওয়া যাচ্ছে সমুদ্রে হালকা হালকা গর্জনটা। এই আওয়াজটাকে ফিল করুন। এখনের সময় সমুদ্রের তীরের এই ঝাউবন দেখুন কত সুন্দর লাগছে। আর এই বিচের মধ্যে দেখতে পাওয়া যায় লাল কাঁকড়া, কিন্তু তার জন্য সকালে আসতে হবে। সকালের সময় সব থেকে বেশি লাল কাঁকড়া এখানে দেখতে পাওয়া যায়। এই বিচে প্রচুর ঝিনুক দেখতে পাওয়া যায়। যদি আপনারা বিচের সাইড বরাবর হাঁটেন না, তাহলে কিন্তু অজস্র ঝিনুক দেখতে পাবেন এখানে। এখন দেখুন সমুদ্রের জল কতটা সামনে, কত বড় বড় ঢেউ আসছে দেখুন। এরপরে ঘণ্টাখানেক সমুদ্রের লোনা হাওয়া গায়ে মেখে প্রায় অন্ধকার হওয়ার আগের মুহূর্তে পৌঁছে গেলাম আমাদের ক্যাম্পের মধ্যে। রাতের আলো এখন আলোকিত হয়েছে পুরো ক্যাম্প সহ আশেপাশের পরিবেশ। দূর থেকে ভেসে আসছে সমুদ্রের মিষ্টি শব্দ এবং ক্যাম্পে জ্বলে উঠেছে ক্যাম্প ফায়ার, এবং তারই আছে ঝলসানো চলছে বিভিন্ন পদে বারবিকিউর অপশন। আপাতত এখন সন্ধ্যের খাবারের জন্য ডাক এসেছে। এখন সন্ধ্যে 6টা। এখন আমাদের রুমে দিয়ে গেছে 1 প্লেট গরম গরম পকোড়া, খুব সম্ভব ভেজ কিংবা পেঁয়াজ টেঁয়াজ কিছু একটা হবে। এই দুজনের জন্য এত পরিমাণে দিয়ে গেছে। তো আমি একটা ট্রাই করে দেখো কেমন মুচমুচ আছে না, প্রচুর মাছের টেস্ট হচ্ছে। আর তার সাথে রয়েছে ছোট্ট একটা সুন্দর কাপে গরম গরম দুধ চা। চাটা খুব সুন্দর বানিয়েছে, ভালো বানিয়েছে না আমাদের, দারুণ দারুণ বানিয়েছে। আমার তো কমপ্লিট।
রাতের সময় কাজু বাগানের ভেতরটা কত সুন্দর লাগছে দেখুন। প্রত্যেকটা কাজু গাছের সঙ্গে কিন্তু এইরকম রঙিন রঙিন লাইট সব পেঁচানো রয়েছে, যার জন্য রাতের মাহলটাই পুরো পাল্টে গেছে। এটা হচ্ছে একটা দোলনা, যেখানে বসে হচ্ছে দোল খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর তার সাথে কত বড় দেখুন কাজুর বাগানটা। মানে দিনের বেলায় একরকম সুন্দর আর রাতের বেলায় আরেক রকম সুন্দর। আর বিশেষ করে যখন এখানে কাজু হয়ে থাকে না, ওই সিজনটাতে আসলে এই জায়গাটা পুরো মন মুগ্ধ করে দেবে। এখানে দেখছেন বসার জন্য এরকম সুন্দর দোলনা, তার সাথে কাজু গাছের নিচে রয়েছে চেয়ার টেবিলের ব্যবস্থা। চা স্ন্যাক্সের পরে সন্ধ্যাবেলার খাবার দাবারে চলে আসছে এখানে বিভিন্ন পদে। এখানে বারবিকিউর অপশন কী কী পাওয়া যায় এখানে সেটা আপনাদের দেখাই সবার আগে। এখানে রয়েছে চিকেন বারবিকিউ, এটা হচ্ছে পনির বারবিকিউ, এটা হচ্ছে পমফ্রেট বারবিকিউ। এছাড়াও এখানে আরও অপশন রয়েছে। দাদা এখানে কী কী পাওয়া যায় আর প্রাইসিংটা একটু বলে দিলে ভালো হয় সব থেকে। ওটা পনির যেটা স্টিকটা ওটা 220 টাকা আছে, একটা স্টিকের দাম 220। 220। আর চিকেনটা? চিকেনটা আসবে কেজি হিসাবে আসে, ওটা 600 টাকা কেজি হিসাবে আসে। আচ্ছা। আর পমফ্রেট? পমফ্লেটটা 280 টাকা। সাইজ হিসাবে যেমন সাইজ হবে তেমন দাম। আচ্ছা আচ্ছা। যে সাইজে আসে ওটা 280 টাকা। মানে যার যেটা ইচ্ছে মোটামুটি আগে থেকে জানিয়ে দিলেই সব কিছু ব্যবস্থা করে দেয় এখানে, একদম রান্না করে। এমনিতে আমি যেখানে যাই পনিরটা একটু মানে কমই খাই, কিন্তু এখানে আসলাম ভালো একবার ট্রাই করি, ভালোই লাগছে কিন্তু। আর চিকেনটা মানে দেখেই বোঝা যাচ্ছে, মানে একটা হালকা আঁচে যে ফ্রাই করেছিল না ওখানে, যেটা দেখাচ্ছিলাম, ভালো বানিয়েছে। আর এখানে হচ্ছে কাসুন্দি সস দিয়েছে, তার সাথে টমেটোর সস। তবে বারবিকিউয়ের সাথে এই যে কাসুন্দি আছে, কাসুন্দিটা সব থেকে বেশি যায়। আর এই হচ্ছে বড় সাইজের একটা আছে পমফ্রেট। তো এটা কিন্তু আমি একা খাচ্ছি না, এখানে হচ্ছে অমিত দ্বারা ভাগ রয়েছে। কত সুন্দর দেখুন, সফট, অসাধারণ। দিনের বেলা তো সেরকম পরিমাণে ঠান্ডা না থাকলেও রাতে কিন্তু বেশ ভালো পরিমাণে ঠান্ডা, প্রায় 19 ডিগ্রি 20 ডিগ্রির আশেপাশে। এখন এই সময় রাতের দিকে দেখাচ্ছে 19 ডিগ্রি, মোবাইলে চেক করেছিলাম। তো এখন খাবার দাওয়া খেতে চলে আসছি, এখন ঘড়ি কাটায় বাজে 10:30। তো খাওয়ার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। যারা এখানে ঘুরতে আসে না, এগুলো হচ্ছে সব কাস্টমার রিভিউ। যত কাস্টমার এখানে আজ পর্যন্ত এসেছে সবাই কিন্তু দেওয়ালের মধ্যে তাদের নাম মানে রিভিউ হিসাবে সব খোদাই করে গেছে। কেউ লিখেছে এক্সিলেন্ট, কোথাও লেখা আছে গুড, আর তার সাথে সব নাম লেখা আছে। তো এত কিছু যখন লিখেছে, ফোন নাম্বারটা মনে হয় ওটা দিয়ে দিলে সব থেকে ভালো হতো। আমি দা, ঠান্ডা কেমন লাগছে? ভালোই আছে না? দুপুরে যখন আমরা খাচ্ছিলাম তখন আমরা বলে দিয়েছিলাম রাতে আমরা রুটি খাবো। তো রুটির সঙ্গে দিয়েছে চিকেনের ঝোল আর কি, হালকা কষা ঝোল ঝোল, বেশ লাল লাল করে করেছে। আর তার সাথে এটা হচ্ছে ছোলার একটা সবজি, এখানে রয়েছে একটা রসগোল্লা, এখানে রয়েছে এটা আলু মাখা, এখানে এটা আলু ভাজা, তার সাথে একটা পেঁয়াজ। এখানে একটা জিনিস কিন্তু নতুন দেখতে পাচ্ছি, এই যে আলু মাখাটা দিয়েছে, এটা মনে হয় আমরা আজ পর্যন্ত মানে যত জায়গায় ঘুরেছি আজ পর্যন্ত কোথাও খাইনি আমরা। তারপরে টেস্ট করতে হবে বলি। আমি টেস্ট করে নিয়েছি, বেশ ভালোই হয়েছে। টেস্টি না? খুব টেস্টি, কিন্তু হয়তো নানা রকম মশলা দিয়ে এটাকে ভাজা হয়েছে। মাংস ঝোলটা ট্রাই করা যাক। সুন্দর বানিয়েছে। আমার মনে হয় মাংসের সাথে এই যে ছোলার একটা সবজি দিয়েছে, কাবলি ছোলা আলুর সবজি, এটা না দিলেও চলতো, কিন্তু খেতে ভালো লাগছে। তো যারা হচ্ছে ভেজিটেরিয়ান তাদের জন্য এই ছোলা আলুর সবজি, এই আলু মাখা, আলু ভাজা, মিষ্টি, এগুলো কিন্তু একদম পারফেক্ট। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম বাগদা বিচ। এইটা হলো আজকে আমার বাগদাতে দ্বিতীয় সকাল। ঘুম থেকে উঠতে দিয়ে গেছে সকাল সকাল 1 কাপ গরম গরম চা, আর তার সাথে বিস্কিট আছে। আজকের যে পুরো দিনটা আমরা এখানে সাইট সিনের জন্য রেখেছি। আজকে আমরা সারাটা দিন সাইট সিন করবো, প্রায় বিকেল সন্ধে হয়ে যেতে পারে আস্তে আস্তে। আপনারা এখানে ঘুরতে আসলে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন এখানে থেকে, সেগুলো সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। আমরা আসলে অনেকটা দেরি করে দিয়েছি, আসলে আমাদের সকালে হচ্ছে বোটিং আছে, তো সেই জিনিসটা হচ্ছে যে খেয়াল ছিল না। তো আমরা এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িতে করে কিন্তু আজকে আমরা যতগুলো জায়গা ঘুরবো এই গাড়িতে করে ঘুরছি। আর দাদা আজকে কোন জায়গায় যাচ্ছি সবার প্রথমে? আমি এখন যাচ্ছি বুড়িবালংয়ে, যেখানে সমুদ্র আর বুড়িবালং মিলনস্থল রয়েছে, সেইখানে বোটিং করার জন্য যাচ্ছি। সেখান থেকে যাব কুলডিয়া। এখন আমরা চলে আসছি বলরামগুড়ি মোহনায়, এখান থেকে বোটিং করানো হয়। আর এই জায়গাটা একদমই আলাদা, এই জায়গায় কিন্তু আমি আগের বারে বোটিং করতে আসিনি। এখানে দেখুন জায়গাটা কত সুন্দর। এখানে এটা হচ্ছে নদী, ওই পাড়টাতে রয়েছে সবুজ তৃণভূমি, যেটা খালি চোখে দেখতে পাচ্ছি। আর তার সাথে দেখুন এখানে লাইন ধরে কত নৌকো দাঁড়িয়ে আছে। এখানে বিভিন্ন রকম নৌকো আছে, এগুলো হচ্ছে টুরিস্টের নৌকো, এখানে বসে যাওয়ার জন্য ব্যবস্থা আছে দেখছেন। তাছাড়া কিছু মাছ ধরার জন্য নৌকো আছে এখানে। এক কথায় খুব সুন্দর প্লেস। এটাই হচ্ছে বলরামগুড়ির সেই জায়গা, যেই জায়গা থেকে বোটিং করা হয়। বাম দিকে রয়েছে সারি সারি ঝাউয়ের বাগান, এইদিকে রয়েছে বে অফ বেঙ্গল, আর এই হচ্ছে বোট। বাগদা বিচে ঘুরতে এসে
এই বোট রাইড না করলে এই ভ্রমণটাই যেন বৃথা। এখান থেকে ঘুরে নেওয়া সম্ভব দুটো জায়গা। প্রথমে সুন্দরবনের ম্যানগ্রোভের মতোই বাঘাযতীনের জঙ্গল সাফারি এবং পরে লাল কাঁকড়া বিচের গোল্ডেন আইল্যান্ড। সকালের সময় সূর্যের লাল আভাতে বুড়িবালাপ নদীতে ঠান্ডা হাওয়ায় বোট রাইড, শীতের পরিযায়ী পাখি দেখা, হিউজ পরিমাণে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে মনকে ভাসিয়ে দেওয়ার এক আলাদাই আমেজ রয়েছে। কিছু দূর অগ্রসর হতেই দেখা মিলল সমুদ্রে মাছ ধরতে যাওয়ার কয়েকশো ট্রলার, যেগুলো জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আরও কিছু দূর অগ্রসর হতেই দূর থেকে দেখা মিলতে শুরু করলো ম্যানগ্রোভের ছোট্ট একটা খাড়ি। এটাই খুব সম্ভব বাঘাযতীনের জঙ্গলে প্রবেশ করার ছোট্ট জলপথ। যে জায়গাটা আমরা ঘুরে আসলাম সেটা ছিল বাঘাযতীনের জঙ্গল, খুবই একটা পপুলার জায়গা। আর তারপর এখন আমরা এই জায়গায় এসে নেমেছি না, এটা হচ্ছে একটা আইল্যান্ড। এই আইল্যান্ডের একটা নাম আছে গোল্ডেন আইল্যান্ড। এখানে প্রচুর মানুষ দেখছেন আসছে এখানে পাশে এখানে আর একটা বোট রয়েছে, তার সাথে আমাদের বোটে যারা ছিল সবাই কিন্তু এখানে সব চলে গেছে। এইদিকে দেখতে পাবেন বে অফ বেঙ্গল, পায়ে হেঁটে ঘোরার মতো কিন্তু খুব সুন্দর একটা জায়গা। এখানে মোটামুটি কিছুক্ষণ সময় দিচ্ছে, তো সেই সময়ের মধ্যে এই জায়গাটা ঘুরে কভার করে আবার এই জায়গাতে চলে আসলে এখান থেকে বোটে করে আমাদের পার করে ছেড়ে দেবে ওই জায়গায়। তারপর ওখান থেকে আবার আমাদের শুরু হবে অন্য সাইট সিন। নামটা হচ্ছে গোল্ডেন বিচ, কিন্তু বিচটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে সাদা বালির বিচ। এখানে আসার একটা কারণ আছে, এখানে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় প্রচুর পরিমাণে। এখানে দেখতে পাবেন ছোট্ট ছোট্ট গর্তগুলো আছে, এইসব গর্তে লাল কাঁকড়া থাকে, যাদের বিচরণ এই জায়গাতে আসলে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই যে আইল্যান্ডটা আছে এর কি চারিদিকে জল আছে? হ্যাঁ, আরও একটা ছোট দ্বীপও আছে, ওই ওই ওখানে। ওগুলো ডুবে যায় না জোয়ারে? হ্যাঁ, এটা জোয়ারে ডুবে যায়। এই দিকটাতে দূরে কয়েকটা লাল কাঁকড়া দেখতে পাচ্ছি, কিন্তু সামনে গেলেই সব পালাচ্ছে। বাপ রে, দেখো দাঁতটা দেখেছো? এর হাতে কামড় দেয় না? হ্যাঁ, কামড়াবে, রক্ত বের করে দেবে। মানে আমরা তো সামনে থেকে দেখাতে পাচ্ছি না, সব দৌড়ে সব গর্তের মধ্যে চলে যাচ্ছে। তো সেই জন্য আমাদের ভাই হচ্ছে যে কী করেছে, গর্ত খুঁড়ে কাঁকড়াটাকে বার করলো, জাস্ট হচ্ছে আমাদের দেখানোর জন্য। সত্যি কথা বলতে বাঘাযতীনের জঙ্গলে যখন ঢুকেছিলাম না, মনে হচ্ছিল যেন সুন্দরবনের মধ্যে চলে আসছি। একদম খাড়ির ভেতর দিয়ে ম্যানগ্রোভের গাছগুলো একদম চোখের সামনে পুরো ভাসছে, জলজল করছে। সত্যি কথা বলছি, বাগদাদায় ঘুরতে এসে এইরকম যে একটা জার্নির যে অভিজ্ঞতা পাবো সেটা কিন্তু বুঝতে পারিনি। এরপরে রওনা হয়ে গেলাম আজকের দ্বিতীয় সাইট সিনের উদ্দেশ্যে। গত কয়েক বছর ধরে কুলডিহা অরণ্যের নাম আপনারা অনেকেই শুনেছেন, যেখানে পাহাড়ি বন্যপ্রাণী যেমন বাইসন, হরিণ, বন্য শূকর, পাহাড়ি কাঠবিড়ালি, পাহাড়ি বাঁদর, হাতির দল, কখনো কখনো লেপার্ডের মতো জঙ্গলি জীবেদের দর্শন পাওয়া যায় ভাগ্য ভালো থাকলে। এখন আমরা বলরামপুরে মোহনা ছেড়ে চেন্নাই কলকাতা হাইওয়ে ধরে এগিয়ে চলেছি সেই দিকেই। প্রায় 1 ঘন্টার মতো গাড়ি জার্নি করে আমরা দাঁড়িয়েছি একটা নাম না জানা জায়গায়। নাম লেখা আছে কিন্তু ওড়িয়াতে লেখা আছে, তো সেই জন্য বুঝতে পারছি না ঠিক কোন জায়গা এটা। পাশে এখানে একটা খাবারের দোকান আছে, যেখানে সকালের খাবার মোটামুটি সব কিছু পাওয়া যায়। এখানে ইডলি, ডোসা, তার সাথে এখানে আরও কিছু ডালবড়া পাওয়া যাচ্ছে, যেগুলো এখানের ফেমাস এই ওড়িশার। তো দেখি এখানে কিছু খাওয়া দাওয়া করি আমরা। খাওয়া দাওয়া করে এই যে সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়ি নিয়ে আমরা হচ্ছে আবার রওনা হয়ে যাব কুলডিহার উদ্দেশ্যে। এই মোহনাতে আমরা বোটিং করেছিলাম, ওখান থেকে টোটাল 1.5 ঘন্টার উপরে সময় লাগে কুলডিহা। গরম গরম এক প্লেট ডোসা খেয়ে বেরিয়ে পড়লাম কুলডিহার উদ্দেশ্যে। পথে পড়ছে এইরকম সুন্দর সুন্দর বেশ কিছু পাহাড়ের ভিউ, সুন্দর রাস্তাঘাট, বেশ কিছু ছোটোখাটো মন্দির এবং রাজবাড়ি। এই রাস্তা আমার ভীষণ চেনা। এই কয়েক মাস আগেই এই রাস্তা ধরে গিয়েছিলাম শিমলিপালের দেবকুণ্ডের উদ্দেশ্যে। বেশ কিছুটা অগ্রসর হয়ে প্রবেশ করলাম নীলগিরি পাহাড়ের রেঞ্জের ফরেস্টে, যদিও ওই ফরেস্টের নাম আমার জানা নেই। এখান থেকে জঙ্গলি পথ এবং দূরে পাহাড়ের শ্রেণীর দর্শন পাওয়া যায় এবং মনে করিয়ে দেয় কুলডিহার ফরেস্ট আর বেশি দূরে না। এখন আমরা এসে দাঁড়িয়েছি কুলডিহা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। পাশে রয়েছে গেট, ওই গেটের ভেতরে এন্ট্রি করতে গেলে এখান থেকে মানে গেট ফার্স্ট লাগে, যেটাকে পারমিশন বলি আমরা। তো সেই পারমিশন বার করার জন্য আমাদের ড্রাইভার দাদা গিয়েছে ভেতরে। আমরা এখন ফাইনালি এন্ট্রি করে গেলাম কুলডিহা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। মোটামুটি পারমিশন হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই। তো এইবার ভাগ্যে যেগুলো থাকবে যতক্ষণ এই কুলডিহা ফরেস্টের মধ্যে আমরা আছি, তো সেই জিনিসগুলো আপনাদেরকে ছোট্ট ছোট্ট ক্লিপে দেখাবো। আর ভেতরে গিয়ে বেশি কথাবার্তা বলবো না, কারণ বেশি যদি কথাবার্তা বলি না, যদি কোনো জীবজন্তু যদি আসে সেগুলো কিন্তু পালিয়ে যাবে। আমরা যেই সময়টা আসছি এই সময়টা মোটামুটি চান্স আছে দেখতে পাওয়ার। এবার কি দেখতে পাই সেগুলোই দেখাবো আপনাদের, চলুন। জঙ্গলের ভেতরের লাল মাটির মেঠো রাস্তা ধরে এগিয়ে চললাম। রাস্তার দুই পাশের শাল সেগুনের জঙ্গলগুলো এতটাই ঘন যে সামনে থেকে দেখা গেলেও গাছপালার ফাঁক দিয়ে ভেতরে কি রয়েছে সেটা দেখা খুবই মুশকিল। তবে আজকের ভাগ্যটা খুব একটা খারাপ ছিল না। অল্প ভেতরে অগ্রসর হতেই দেখা পেতে থাকলাম একটার পর একটা জঙ্গলি জীবেদের দর্শন এবং তাদের দৌড়ে পালানোর পায়ের আওয়াজ। প্রথম দর্শনে দেখা মিলল এক পাল জঙ্গলি হরিণ। খালি চোখে দেখতে পেলেও
ক্যামেরাতে গাছের ফাঁক দিয়ে অল্প কিছুটাই ধরা পড়ল। আরও কিছুক্ষণ প্রতীক্ষা করার পর পাহাড়ি এক কাঠবিড়ালির প্রজাতি চোখ ধাঁধিয়ে দিল। এইভাবে পুরো জার্নিতে কখনো ময়ূরের ন্যায় ছোট্ট ছোট্ট কালারফুল নাম না জানা কিছু পাখির দর্শন, কখনো পাহাড়ি নেউল, কখনো পাহাড়ি হনুমান, বাদর এবং বেশ কিছু প্রাণীদের ক্যামেরার আড়ালে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি। ভাগ্য ভালো থাকলে এখানে হাতি, বাইসনও দেখতে পাওয়া যায়। এইভাবে দুটো ঘন্টা চোখের পলক না ফেলে মোবাইল এবং ক্যামেরার ফোকাস করে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকেছি, যদি কোনো প্রকার কোনো কিছু ক্যামেরাবন্দি করতে পারি। কিছু কিছু সময় এই জঙ্গলে নদীর ধারে জল খেতে আসার জন্য এইসব জীবেদের দর্শনও পাওয়া যায়, কিন্তু ওই যে কপালের নাম গোপাল, যেটা দেখতে চাই সেটা পাই না, এবং যেটা পাই সেটা ক্যামেরাবন্দি করতে পারি না। এখনও কিন্তু আমরা কুলডিহা ফরেস্টের মধ্যেই আছি। এখানে একটা জিনিস দেখতে পেলাম। এই সামনে একটা পাথর আছে, দেখতে পাচ্ছেন? নিচে রয়েছে খুব সম্ভব একটা ঝর্ণা, যার জলের শব্দ আসছে। আর এইসব জলের আশেপাশে এখানে যে বন্য জীবেরা থাকে তারা কিন্তু জল খেতে আসে। তো সেই জন্য অল্প একটু এগিয়ে যাচ্ছি, যদি কিছু দেখতে পাই। কিছু তো একটা দেখেছি, এগুলো আমরা ছোটোবেলা না খুব খেতাম। এইগুলো এক ধরনের কুল না? দারুণ খেতে। জল খেতে আসছিলো এখানে, বেশ অল্প একটু জোরে মিস করে দিলাম, মানে জাস্ট দেখলাম সঙ্গে সঙ্গে লাফ দিয়ে চলে গেল। আর এই যে ওয়াটারফলটা দেখছেন, এই ওয়াটারফলটাতে আপনারা যারা কুলডিহা এই ফরেস্টে যারা ঘুরতে আসছেন, এই যে কুলডিহা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এখানে কিন্তু এই ওয়াটারফলসটা অনেকেই জানে না, কারণ পাশ দিয়ে সবাই চলে যায়। কিন্তু এইটা একদম মানে সাইডে অল্প একটু নিচে চলে আসলে এরকম একটা ঝর্ণা রয়েছে এখানে। এখানে আমাদের ঘুরতে এসে একটা জিনিস কিন্তু লাভই হয়েছে। এগুলো আমরা ছোটোবেলায় খেতাম। এটা এক ধরনের কুল, একটা জংলি কুল। এগুলো যারা খেয়েছেন ছোটোবেলাতে অবশ্যই জানেন, বেশ মানে টক মিষ্টি লাগে, একটা বেশ দিব্যি লাগে। তো ভাগ্যে যতগুলো দেখার ছিল, যতগুলো প্রাণী, সেগুলো হচ্ছে আমরা দেখতে পেয়েছি। তো আরও আশা করেছিলাম, কিন্তু ওটা ভাগ্যের উপর নির্ভর পুরোপুরি। এক্সিট দিয়ে আমরা বাইরে বেরিয়ে চলে আসলাম। এরপরের যে আমাদের ডেস্টিনেশন সেটা হচ্ছে রিসিয়া ড্যাম, যেটা এখান থেকে খুবই সামনে, খুব একটা বেশি দূরে না। তারপর আছে পঞ্চলিঙ্গেশ্বর। মানে একটা একটা করে আজকে পুরো সারাটা দিন আমাদের কাভার হয়ে যাবে সাইট সিন করতে। এখানে কিন্তু দুভাবে ঘোরা যায়। আপনারা চাইলে দুদিনের ট্যুর প্ল্যান করে আসতে পারেন আমাদের মতো। আর তাছাড়া কেউ যদি চান যে শুধু এইসব কুলডিহা, তার সাথে সাইডে রিসিয়া ড্যাম, পঞ্চলিঙ্গেশ্বর, আরও কিছু জায়গা আছে, খালি সাইট সিন করতে চান যারা, যারা এক রাত্রি দুদিনের জন্য যারা ট্যুর প্ল্যান করে আসতে চাইছেন, তো তাদের জন্য একটা অপশন রয়েছে। সরাসরি একদম প্যাকেজ বুক করলে সেই প্যাকেজের মধ্যে এইসব ঘোরা, এক নাইট হচ্ছে স্টে, মানে সব কিছু নিয়ে মোটামুটি একটা প্যাকেজ রয়েছে। তো একদিন আমরা থাকলাম বাগদাতে, মানে বাগদাটা আমরা একটা বেলা ঘুরে দেখলাম। তার সাথে আজকে সারা দিনটা আমরা সময় দিলাম এখানে বাগদার আশেপাশে যত সাইট সিন আছে তার জন্য। মানে হাতির ভয়ে, মানে যেহেতু এটা হাতির জঙ্গল, বলছে এখানে হাতির ভয় নাকি গাছের ওপরে এখানে সব বাড়িঘর তৈরি করে থাকে। এখানে এই গাছটাতে রয়েছে, এই দিকের এই গাছটাতে রয়েছে। মানে এই জিনিস একদম মানে নতুন জিনিস, এটা আমি প্রথমবার এখানে এসে দেখছি। এর আগে আপনারা অনেকে নাম শুনেছেন যে ট্রি হাউস, এইগুলো হচ্ছে অরিজিনাল ট্রি হাউস, একদম পুরো ন্যাচারাল। আর এইদিকে এই যে দেখতে পাচ্ছেন পাহাড়টা, এটা হচ্ছে নীলগিরি পাহাড়, যেই পাহাড় ছেড়ে আমরা সবেমাত্র বেরিয়ে আসলাম। এখন ঘড়ি কাটায় দুপুর 2:10। এখন আমরা প্রবেশ করে গেলাম রিসিয়া ড্যাম ফরেস্টে। দুই ধারে ঘন জঙ্গল, ডান পাশ এবং বাম পাশ দুই সাইডে দেখতে পাচ্ছেন। এখান থেকে আর অল্প কিছুটা ডিস্টেন্স আমরা পৌঁছতে চলেছি রিসিয়া ড্যামে। এইরকম ছোট্ট একটা গেট, আর এই জায়গাটা কিন্তু পুরোপুরি প্লাস্টিক ফ্রি। এখানে প্লাস্টিক আসলে কেউ ফেলবেন না এখানে। চলুন ভেতরে যাওয়া যাক। এরকম গেট করা আছে, ছোট্ট গেট। তো এখানে কোনো গার্ড সিকিউরিটি কিচ্ছু নেই, জাস্ট গেট খুলে আমরা ভেতরে প্রবেশ করে যাব। এখানে রয়েছে সুন্দর একটা জলাধার, আর তার সাথে ছোট্ট ছোট্ট এরকম সব নৌকোগুলো না, মানে এগুলো হচ্ছে বোট। এখান থেকে সব হচ্ছে বোটিং খুব সম্ভবত করে। জায়গাটা ভীষণ সুন্দর, চারিদিকটা পুরো একদম ন্যাচারাল। পুরো পাহাড়গুলো এই সূর্যের রোদে জলের মধ্যে রিফ্লেক্স হচ্ছে, দেখুন একদম সারিবদ্ধভাবে পাহাড়। এরকম দেখবেন একটা ঘাসের রাস্তা আছে একদম পাড় বরাবর, এদিক থেকে পায়ে হেঁটে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। আর তার সাথে যখন পাহাড়ের ভিউ এনজয় করতে পারবেন। আর নিচে এই যে শুকনো পাতাগুলো পড়ে আছে না, এর উপর দিয়ে যখন যাওয়া হচ্ছে না, তখন আলাদা ধরনের একটা মানে শান্তি লাগছে। শুকনো পাতার উপর দিয়ে হাঁটার যে একটা মজা, সেটা পাওয়া যাচ্ছে এখানে। এখানে রয়েছে ছোট্ট ছোট্ট ডিঙি নৌকো। তাল গাছ কাটার পর সেগুলোকে হচ্ছে চেরাই করে মাঝখান থেকে মাছের অংশটা বাদ দিয়ে দেওয়া হয়, তারপর এরকম ছোট্ট ছোট্ট ডিঙি নৌকোগুলো তৈরি করা হয়। তবে এই নৌকোর লোড ক্যাপাসিটি খুবই কম, মানে এই নৌকোগুলোর বানানোর উদ্দেশ্য এখানে ওই দূরে মাছ ধরতে যাওয়া। ভাই নাম কি তোর? জয়ন্ত কুমার মাঝি। हिमांशु शेखर माझी। এখানে বাড়ি? आगे এখানেই বাড়ি? समझ नहीं आ रहा है हमको। यहाँ पे रहते हो? हाँ हाँ। এর পরবর্তী গন্তব্য ছিল পঞ্চলিঙ্গেশ্বর। এই নামটা কম বেশি এখনের দিনে সবারই জানা। পঞ্চলিঙ্গ শব্দের অর্থ 5টা শিবলিঙ্গ, যেটা ভগবান রাম দ্বারা স্থাপন করা হয়েছিল এমনটাই মনে করা হয়।
যেটা স্থাপিত রয়েছে নীলগিরি পাহাড়ের ওপর। কিন্তু নিজেদের কারণে একটা ছোট্ট বাধা উপস্থিত, কারণ আমরা খুব সকালে ঘুম থেকে ওঠার জায়গায় বড্ড দেরি করে ফেলেছিলাম। তার উপর বোট রাইডিংয়ের সময়েও ছবি এবং ভিডিওগ্রাফিতে অনেকটাই সময় নষ্ট করেছি। এখন চলার পথে এক ধাবাতে দুপুরের পেট পুজো করার সময় ঘড়ি কাটা দেখলাম কিছুক্ষণ পরেই বিকেলের ঘর ছুঁতে চলেছে। একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, আজকে এই যে আমরা দ্বিতীয় দিনে এই যে ঘোরাফেরা করছি, এটা টোটালি একটা সাইট সিন প্যাকেজের মধ্যে, যার মধ্যে বাগদাতে এই দ্বিতীয় দিনের আমাদের থাকা, তার সাথে ঘোরা, দুপুরের খাওয়া, রাতে স্টে এবং খাওয়া দাওয়া মিলিয়ে একটাই প্যাকেজের মধ্যে ইনক্লুড, যার খরচ এই ভিডিওর শেষের দিকে মেনশন করা থাকবে। এটা হচ্ছে এখানের রাজবাড়ি, আর তার সাথে একটা মন্দির রয়েছে এখানে। আজকে যতগুলো জায়গা আমরা ঘুরবো ঠিক করেছিলাম, তার মধ্যে কিন্তু একটা জায়গা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। তার কারণ একটাই, টাইমের অভাব। সকালে দেরিতে বেরোনো হয়েছিল, তার সাথে এখানে যে কুল্লিহার যে সেঞ্চুরি আছে যেখানে আমরা ঢুকেছিলাম, তো সেখানে আমাদের বেশ কিছু সময় ব্যয় হয়ে গেছে। তো সেই জন্য খাওয়া দাওয়া করে যখন ঘড়ি কাটা যখন দেখলাম 3:30 ঘর ছুঁয়ে গেছে। এবার এই সময় যদি পঞ্চলিঙ্গেশ্বর যাই তাহলে ওই জায়গা তো ঠিক করে দেখা তো হবেই না, ওর সাথে এখানে আরেকটা যে জায়গা আছে না, একদম আকর্ষণীয় জায়গা, যেটা হচ্ছে ব্লু লেক, তো সেই জায়গাটাও আমরা মিস করব। তো সেই জন্য পঞ্চলিঙ্গেশ্বর ওটা ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, এখান থেকে কতক্ষণ সময় লাগবে যেতে এখন? 20 মিনিটের মতো লাগবে। 20 মিনিট। ঝিলের মতো আছে, পাহাড় কেটে ঝিলের মতো আছে। আচ্ছা, পাহাড়ের সামনে ঝিল, পুরো ঝিল আছে। এই যে স্টেশনটা দেখছেন এটা হচ্ছে নীলগিরি স্টেশন। আর আরেকটা জিনিস, আমরা যেমন পশ্চিমবঙ্গে যেমন আমরা যখন পুরুলিয়াতে ঘুরতে যাই, ওখানে দেখবেন যে অযোধ্যা রেঞ্জ আছে, যে রেঞ্জ ঘুরে দেখতে প্রায় 2 দিনের মতো সময় লেগে যায়, 2 দিন থেকে 3 দিন। এখানেও নীলগিরি পাহাড়ের হচ্ছে একটা রেঞ্জ আছে, বিশাল বড় একটা রেঞ্জ। তো এখানে আসলে আপনারা অনেক পাহাড় দেখতে পাবেন। হয়তো ভাববেন এই পাহাড়ের নামটা আলাদা, ওই পাহাড়ের নামটা আলাদা। এই যতগুলো পাহাড় দেখছি সব হচ্ছে নীলগিরি পাহাড়। বিকেলের সময় দেখুন পাহাড়ের ভিউটা কত সুন্দর লাগছে, আর তার সাথে বিকেলের যে শেষ মুহূর্তটা, সূর্য ডুবে যাওয়ার কিছুক্ষণ আগের সেই যে দৃশ্য, পুরো লাল হয়ে পাহাড়ের পেছন থেকে এত সুন্দর লাগছে, জাস্ট কোনো বলার কোনো ভাষা নেই, অসাধারণ এক কথায়। এই জায়গার নাম হচ্ছে মিত্রপুরের ব্লু লেক। সত্যিকারের জলটা কিন্তু সত্যি সত্যি নীল। আমি ভেবেছিলাম জলের রং কিভাবে নীল হয়, খুব সুন্দর পরিষ্কার জল। এগুলো সব হচ্ছে নীলগিরি পাহাড়। তার সাথে এই যে গাছগুলো দেখছেন পাহাড়ের কোলে, একদম চারিদিকে সবুজই সবুজ। এই গাছের যে কালার, সেই রঙই এই জলের মধ্যে প্রতিফলিত হচ্ছে, যার জন্য আরও বেশি করে জলটা ব্লু কিংবা হালকা হালকা গ্রিন টোনও একটা কিন্তু দেখা দিচ্ছে। আর এখানে দূরে রয়েছে একটা সুন্দর একটা পাহাড়, যার চারিদিকে হচ্ছে জল বেষ্টন করে আছে। এখানে একটা জিনিসেরই অভাব আছে, সেটা হচ্ছে বোটিংয়ের ফ্যাসিলিটি। এখানে যদি 2-4টে নৌকো দিয়ে দিত, আর ওই যে মাঝখানের যে পাহাড়টা আছে, ওই পাহাড়ের চারিপাশটা যদি ঘোরাতো না, তাহলে বলতাম এখানে আসা একদমই সার্থক। কিন্তু আমি বলবো না যে জায়গাটা ভালো না, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এই লেকের পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা চলে আসছে এই জায়গায়। এখানে সামনেই রয়েছে পাহাড়, যার খুব সুন্দর ভিউ এখান থেকে নজরে আসছে। পাহাড়ের একদম কোল ঘেঁষে পাশ দিয়ে একটা ছোট্ট একটা ট্রেকিং রুট আছে, যেটা চলে গেছে একদম ওপরের দিকে। এই জায়গায় দেখুন জলের রঙটা ব্লু তো ব্লু, এখানে কোনো কিন্তু কালার গ্রেড নেই। এরপর সন্ধ্যের মুহূর্তে কিছুটা জার্নি করে গিয়ে পৌঁছালাম পুরীর দ্বিতীয় জগন্নাথ মন্দিরের মতো ইমামি জগন্নাথ টেম্পলে। বাইরে রয়েছে জুতো জমা দেওয়ার কাউন্টার এবং পা ধোয়ার জন্য রয়েছে সুন্দর একটা ছোট্ট কুণ্ডের মতো। এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করেই মন মুগ্ধ। রাতের সময় রঙিন লাইটে জগন্নাথ মন্দিরের এই আশপাশটা খুবই সুন্দর লাগছে। এই জগন্নাথ মন্দিরের অবস্থান ওড়িশার বালেশ্বরের মধ্যে। এই মন্দিরে কোণার্কের সূর্য মন্দিরের নকশা এবং শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে, যেটা দর্শনার্থীদের মনে একটা শান্তির প্রভাব ফেলে। এছাড়া ভেতরে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি, যার দর্শনও খুব সহজেই করে ফেলা সম্ভব। কিন্তু মন্দিরের ভেতর ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি একদমই নিষিদ্ধ, যেটা ভেতরে প্রবেশ করার আগেই জেনে নিয়েছিলাম। এরপর আজকে আমাদের শেষ দর্শনীয় স্থান ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল, যার দূরত্ব ইমামি জগন্নাথ মন্দির থেকে খুব একটা বেশি দূরে নয়, তবে এটা ফেরার পথেই পড়ে। ছোট্ট একটা মার্কেট, তার সাথে এই মন্দিরের আরতি সন্ধ্যের মুহূর্তটাকে খুবই সুন্দর করে তোলে। তবে মন্দিরের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে গেলাম আমাদের ক্যাম্পের মধ্যে। তারপর সন্ধ্যের স্ন্যাক্সে পকোড়া এবং চায়ের সাথে আড্ডা, তারপর ক্লান্ত শরীরে রাতের খাবার খেয়ে জমিয়ে একটা ঘুম। আজকে আমার বাগদাদে তৃতীয় দিন এবং শেষ দিন। সকাল সকাল ঘুম থেকে উঠতে 1 কাপ চা। আজকে আমরা চেক আউট করে এখান থেকে চলে যাবো। আর কালকে সত্যি কথা বলতে এত ঘুরেছি না সারাটা দিন, শরীর ভীষণ ক্লান্ত ছিল। রাত্রে ক্যাম্পে ঢোকা মাত্রই এত ঘুম লাগছিল না, ক্লান্ত লাগছিল যে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর সকালে এখন ঘুম থেকে উঠলাম, আর চারিদিকের পরিবেশ এখানে এত সুন্দর দেখুন। পেছনে ঝাউ গাছ, এদিকে কাজু গাছ, তার সাথে শীতের যে একটা কুয়াশার যে আমেজ সেটা তো আছেই। এখানে না তো কোনো গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ আছে, খালি 2-1টা পাখির ডাক ভেসে আসছে খালি এখানে।
আচ্ছা দাদা, এখানে যে থাকার যে ব্যবস্থাগুলো যা আছে, টেন্টের প্রাইস, রুমের প্রাইস কেমন কেমন আছে এখানে? হ্যাঁ, আপনার টেন্ট প্রাইস থেকে শুরু হচ্ছে। তো সব থেকে লোয়েস্ট প্রাইস হচ্ছে 1300 টাকা পার হেড, খাওয়া দাওয়া নিয়ে, থাকা খাওয়া নিয়ে আপনার 1300 টাকা করে দিতে হবে। ওটা টেন্টের প্রাইস। আর যদি আপনি কটেজে থাকতে চান তাহলে আপনার 800 টাকা থেকে শুরু আছে। ভালো ঘর, প্রিমিয়াম ঘর, 800 পার হেড, আপনার খাওয়া দাওয়া নিয়ে 800 টাকা পড়বে। আর তারপরে ওটা নন এসি থাকবে। আর যদি এসি নিতে চান 2000 টাকা করে পড়বে। এটা বছর সারা এই রেটেই থাকবে। আর এখানে যে প্যাকেজের ব্যাপারটা, সাইট সিনের যে প্যাকেজটা, সেটার প্রাইসটা একটু বলে দিন। সাইট সিন যদি কেউ পুরো প্যাকেজে নিতে যায় তাহলে আপনার একদিনে আপনার ওয়ান নাইটে 4500 টাকা করে খরচা হবে। যদি পুরো প্যাকেজে যে সাইট সিনগুলো আছে যেতে চান তো সাইট সিন, থাকা খাওয়া, হ্যাঁ, সব থাকা কিছু খাওয়া সব কিছু নিয়ে সাইট সিন আপনার খালি বালেশ্বর আপনি নামলে আপনাকে পুরা এভরিথিং খরচা ওই প্যাকেজের মধ্যে থাকবে। আচ্ছা, কোন ট্রেনে আসলে সুবিধা হয় সব থেকে? সব থেকে ট্রেন আপনার যদি বন্দে ভারতে আসেন তাহলে একটু সময় সুযোগ পাবেন আপনি ঘোরার সময়। আপনি যেহেতু ঘুরতে আসছেন এইখানে সময় সুযোগ দিয়ে ঘুরবেন। বন্দে ভারত হলে সব থেকে বেটার হয়। মানে আমরা যেহেতু দেরি করে আসছি, সেই জন্য আমরা একদিন এখানে স্টে করেছিলাম, তারপর দ্বিতীয় দিনটা আমরা বেছে নিয়েছিলাম সাইট সিনের জন্য। আপনারা যদি চান যে এক রাত্রি 2 দিনের জন্য প্ল্যান করে আসছেন, তাহলে মানে সোজা বন্দে ভারত ধরে চলে আসুন। স্টেশনে নামলেই স্টেশন থেকে বাইরে থেকে ওখান থেকে একদম পিক আপ করে হ্যাঁ, সাইট সিন ওইখান থেকে যদি আপনি পুরো প্যাকেজে থাকেন তাহলে ওইখান থেকে আপনার পিক আপ করা হবে। আর যদি এমনি নর্মাল থাকা খাবার নিয়ে এইখানে থাকতে চান তাহলে ওটা আপনাকে এই রেটটা পড়বে যেটা আমি বলে দিলাম। পার হেড আপনার 800 টাকা কিংবা 2000 টাকা, কিংবা আপনার টেন্টে থাকলে 1300 টাকা, এইভাবে পড়বে। আর যদি প্যাকেজ নিতে চান তাহলে আপনার পুরো বালাসার থেকে পিক আপ করা হবে। আপনাকে আপ অ্যান্ড ডাউন থাকবে, প্লাস ট্যুর থাকবে, এইখানে লজিং ফুডিং থাকবে বাগদা বিচে, আর টোটাল সে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এগুলো সব থাকবে ইনক্লুড। ওর মধ্যে আপনার পার হেড 4500 টাকা করবে পার নাইটে। আচ্ছা, ওটা ড্রপটা কি বালাসরে গিয়ে শেষ হবে? হ্যাঁ, ফের বালেশ্বরে গিয়ে শেষ হবে আপনার। আচ্ছা। মানে আর টোটাল খরচা করতে হবে না প্যাকেজে যদি আসেন আপনি। আর দাদার নামটা একটু বললো। আমার নাম বিট্টু, আমার নাম্বার হচ্ছে 7381360723। নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চেক আউট অবশ্যই করতে পারেন। তাছাড়াও স্ক্রিনের উপর কিন্তু শো করছে। এখান থেকে আমরা তাড়াতাড়ি আজকে চেক আউট করে নিয়েছি, খাওয়া দাওয়া আর করলাম না। তো আপনারা আসলে এখানে খাওয়া দাওয়া করে অবশ্যই বেরোবেন। তো আমাদের কনফার্ম টিকিট রয়েছে, আমরা 8টা বেজে 50 মিনিটের আশেপাশে হাওড়া জনশতাব্দী আছে, ওই ট্রেনের টিকিট আমরা কেটে রেখেছিলাম, মানে এখানে আসার আগে। মানে যাওয়া এবং আসার টিকিট দুটোই কনফার্ম ছিল আমাদের। তো সেই জন্য বেরিয়ে যাচ্ছি এখন। আর অমিতা, কেমন লাগলো বলো বালাসুর? দারুণ দারুণ। তো সবাইকে রেকমেন্ড করবো সি সাফারিতে একবার হলেও আসো। একবার হলেও আর আসো। এনাদের নতুন সুইমিং পুলটা হচ্ছে তো, আর সুইমিং 4-5 পুলটাও দিনের নতুন, আর মধ্যে তার সাথে যে রুমগুলো আছে না, রুমগুলো একদম পুরো নতুন। নতুন বিচ সামনে, মানে সব কিছু সামনে। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে এরপরে আবার একটা নতুন ট্রিপে। এরপরের ট্রিপটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। আর পরের ট্রিপে অবশ্যই অমিতদা কিন্তু থাকছে। সবাইকে টাটা।